সুপ্রিয় দর্শক, অনেক অনেক প্রীতি ও শুভেচ্ছা জানিয়ে শুরু করছি চ্যানেল আইয়ের ধারাবাহিক আয়োজন রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষ কর্তৃক নিবেদিত আজ এবং আগামীর রাজধানী ঢাকা অনুষ্ঠানে। একটি বাসযোগ্য, গতিশীল, আধুনিক মেগাসিটিকে ঢাকা শহরকে পরিণত করতে আমরা প্রতিনিয়ত অনেক অনেক পরিকল্পনার কথা শুনছি। ঢাকা মেট্রো রেল, এলিভেটেড এক্সপ্রেসওয়ের মতো বড় বড় নগর পরিবহন আমাদের যোগাযোগ ব্যবস্থায় স্বস্তি এনেছে। কিন্তু গণপরিবহনের এই উন্নয়নে কি যথেষ্ট? নগর জীবনে গণপরিবহনের যে সমস্ত স্টেশনগুলি রয়েছে, যে সমস্ত ট্রানজিট পয়েন্টগুলি রয়েছে, সেই সমস্ত ট্রানজিট পয়েন্টে পরিকল্পিত আবাসিক, বাণিজ্যিক ব্যবস্থা এবং দৈনন্দিন জীবনের যে সমস্ত সুবিধাগুলি রয়েছে, নাগরিক জীবনের যে সমস্ত সুযোগ সুবিধাগুলি রয়েছে, সেটাকে পরিকল্পিতভাবে গড়ে তোলা অত্যন্ত প্রয়োজন। নগর পরিকল্পনার এই আধুনিক ধারণার নামে হচ্ছে ট্রানজিট ওরিয়েন্টেড ডেভেলপমেন্ট বা টিওডি। রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষের ট্রানজিট ওরিয়েন্টেড ডেভেলপমেন্টের প্রকল্প ইতিমধ্যে সমাপ্ত হয়েছে। আজকে এই বিষয়ে আলোচনার জন্য আমাদের আলোচ্যসূচি নির্ধারণ করা হয়েছে ভবিষ্যৎ ঢাকা বিনির্মাণে ট্রানজিট ওরিয়েন্টেড ডেভেলপমেন্টের ভূমিকা, সমস্যা, সমাধান এবং করণীয়। এই বিষয়ে আলোচনার জন্য আজকে স্টুডিওতে উপস্থিত হয়েছেন রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষের নগর পরিকল্পনাবিদ এবং প্রকল্প পরিচালক ট্রানজিট ওরিয়েন্টেড ডেভেলপমেন্ট মাহফুজা আক্তার। সহ আলোচক হিসেবে উপস্থিত রয়েছেন বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের নগর ও অঞ্চল বিভাগের অধ্যাপক ডক্টর মোহাম্মদ মুসলিহুদ্দিন হাসান। আপনাদের দুইজনকে স্বাগত জানাচ্ছি। চলুন আমাদের অতিথিদের সাথে আমরা আলোচনায় ফিরে যাই। শুরুতেই রাজুকের নগর পরিকল্পনাবিদ মাহফুজা আক্তার, আপনার কাছ থেকে জানতে চাই, আপনি ট্রানজিট ওরিয়েন্টেড ডেভেলপমেন্টের প্রজেক্ট ডাইরেক্টর হিসেবে দায়িত্ব পালন করেছেন। ইতিমধ্যে প্রকল্পটি সমাপ্ত হয়েছে এবং যে সমস্ত গাইডলাইন্সগুলি সেখানে সন্নিবেশ করা হয়েছে সেগুলি সরকারের গেজেট আকারেও প্রকাশ করা হয়েছে। আমরা এটার সুফল এবং এটার যে ভূমিকা, এটা কীভাবে মানুষ উপকৃত হবে, এই বিষয়ে বিস্তারিত আপনার কাছ থেকে জানতে চাই। যে বিষয়টি নিয়ে আজকে আলোচনা হচ্ছে, এটা আমি মনে করি যে আমাদের শহরের জন্য শব্দটা নতুন অলমোস্ট। এর ব্যবহার হয়েছে কিনা, কিভাবে হয়েছে, এই জিনিসগুলোতে যাওয়ার আগে আমি একটু আসলে এর ব্যাকগ্রাউন্ডটা বলতে চাই যে আমরা কেন এটা নিয়ে কাজ শুরু করলাম বা আমাদের শহরের প্রেক্ষাপটে এটা কেন প্রয়োজন। আমাদের শহরে তো অনেক রকম সমস্যার সম্মুখীন আমরা প্রতিদিনই হই। আমাদের যেমন আবাসন, সবার জন্য আবাসনের অভাব রয়েছে, আমাদের নাগরিক সুবিধাগুলো অপ্রতুল, আরও অনেক ধরনের সমস্যাই আমরা শহরে দেখতে পাই। কিন্তু যে সমস্যাটি আমরা প্রতিনিয়ত মোকাবেলা করে চলেছি সেটা হচ্ছে যানজট বা ট্রাফিক কনজেশন। যারা কর্মক্ষেত্রে বের হন, যারা স্কুল বা অন্যান্য কাজে যান, সবাইকেই আসলে কম বেশি এটার মুখোমুখি হতে হয়। এবং আমি বলবো যে আমাদের শহরের এটা বাইরেও ঢাকার একটা বড় পরিচিতি যানজটের শহর হিসেবে। তো এর প্রেক্ষাপটে এর পাশাপাশি বিভিন্ন সময় অপরিকল্পিত নগরায়ন যে কথা এসছে, যেহেতু আমাদের শহরটা অনেক পুরনো, আমরা পরিকল্পনা করার আগেই আমাদের আসলে শহরটি তৈরি হয়ে গেছে, নাগরিকরাই তৈরি করেছেন এই শহরটা। সুতরাং এখন আসলে আমাদের এই যে একটা অবস্থা, এটা থেকে আমরা কিভাবে বের হয়ে আসব সেটার প্রেক্ষাপটেই কিন্তু আমরা কাজ শুরু করি ট্রানজিট ওরিয়েন্টেড ডেভেলপমেন্ট নিয়ে। ট্রানজিট ওরিয়েন্টেড ডেভেলপমেন্ট বা টিওডি কি, এই প্রশ্নটি আসলে আমাকে আমি যখন টেকনিক্যাল সেশনগুলোতে গিয়েছি বা আমাদের বিভিন্ন সরকারি সংস্থার সাথে আমরা শুরু থেকেই কাজ করছি, তো সেখানে এটা বোঝাতেই আসলে বেশ কিছুটা সময় চলে গেছে। প্রকল্পটা আমরা শুরু করেছিলাম 2021 সালে, অর্থাৎ 5 বছর আমরা কাজ করেছি এটা নিয়ে। আমাদের নগরীর মাত্র 4% ট্রিপ হয় প্রাইভেট কার থেকে, অথচ রাস্তার দিকে যদি আপনি তাকান তাহলে দেখবেন আপনি গণপরিবহন নেই, সেখানে বড় অংশ জুড়েই রয়েছে ব্যক্তিগত গাড়ি। তো এই জায়গাটা থেকে বের হয়ে আসার জন্য, এবং আপনারা জানেন যে আমরা মেট্রো রেলের যুগে প্রবেশ করেছি। আসলে 22 সাল থেকে প্রাথমিক আগারগাঁও পর্যন্ত চালু হয়েছিল, যেটা 23শে নভেম্বরে আমাদের অলমোস্ট ফুল লাইন রানিংয়ে আছে কমলাপুর স্টেশন বাদে।
তো এটার সুফল যাতায়াত ব্যবস্থায় নাগরিকরাও ইতিমধ্যেই দেখতে পাচ্ছেন। তো এর সাথে আরও কিছু বিষয় জড়িত। টিওডি বা ট্রানজিট ভিত্তিক উন্নয়ন হচ্ছে এই স্টেশনগুলো কেন্দ্র করে উন্নয়ন, এবং এটার ফলে যেটা দু ধরনের, এক ধরনের প্রয়োজন অর্থাৎ চ্যালেঞ্জ থেকে এটা আমাদের শহরে দরকার ট্রানজিট ভিত্তিক উন্নয়ন। কেননা আপনি শুধু গণপরিবহন বা মেট্রোতে করে এসেই আপনার বাড়িতে পৌঁছে যেতে পারবেন না আমাদের শহরে। আপনাকে আপনার বাড়ি পর্যন্ত বা অফিস পর্যন্ত যেতে হলে আমরা বলি কারিগরি ভাষায় লাস্ট মাইল কানেক্টিভিটি, সেটাও আপনাকে এনশিওর করতে হবে। তো টিওডির একটা চ্যালেঞ্জ যে আমার পাবলিক ট্রানজিটের সাথে এর সাথে যে অ্যাসোসিয়েটেড মোড সেটাকে কানেক্ট করা, যেমন আমরা হেঁটে যেতে পারি স্টেশনে, বাসে যেতে পারি বা অন্যান্য প্রাইভেট কারে করেও অনেকে আসেন যদি দূর থেকে আসেন, মূলত প্রান্তের স্টেশনগুলোতে হয়ে থাকে। আমাদের এখানে বড় একটা মোড হচ্ছে রিক্সা। সুতরাং এই মোডগুলোকে আপনি কিভাবে এই স্টেশনের সাথে কানেক্ট করবেন, অর্থাৎ কোথায় আপনার বাস দাঁড়াবে, রিক্সা আপনি কত দূর পর্যন্ত আসতে দেবেন, এই বিষয়গুলো জরুরি। এর সাথে সাথে টিওডির মূল ধারণা হচ্ছে যে আপনি পাবলিক ট্রান্সপোর্ট ব্যবহার করবেন এবং হাঁটার দূরত্বে, অর্থাৎ 10 মিনিটের হাঁটা দূরত্বেই আপনার বাসা বা কর্মক্ষেত্র বা শপিং অথবা যে পাবলিক স্পেস, এই জিনিসগুলো থাকবে। আমরা এখন আসতে চাই জনাব ডক্টর মোস্তাফউদ্দিন হাসান। আপনি একই সাথে একটা পেশাজীবী প্রতিষ্ঠানের জেনারেল সেক্রেটারি দায়িত্ব পালন করছেন, ইনস্টিটিউট অফ প্ল্যানার্সের আপনি জেনারেল সেক্রেটারি। পেশাজীবী প্রতিষ্ঠান এবং আপনি শিক্ষা প্রতিষ্ঠান বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ে একজন অধ্যাপক হিসাবে উন্নত বিশ্বে আমরা ট্রানজিট ওরিয়েন্টেড ডেভেলপমেন্টের সুফল আমরা দেখি, তারা অনেক বেশি সফল হয়েছে। বাংলাদেশের মতো ঘন বসতিপূর্ণ আমাদের দেশে, যেখানে মেট্রো স্টেশনগুলির স্থান সংকুলনেই একটা চ্যালেঞ্জের মুখে পড়তে হয়েছে, সেই অবস্থান থেকে, সেই জায়গা থেকে আমাদের যে টিওডি, যেটা আমরা ইতিমধ্যে গাইডলাইন গেজেট আকারে প্রকাশিত হয়েছে, এই ব্যাপারে এটার সফলতা আপনি কিভাবে দেখছেন, কিভাবে মূল্যায়ন করবেন? প্রথমে একটা জিনিস আমাদের মনে রাখতে হবে, আমরা নগর পরিকল্পনাবিদরা এবং শুধু আমরা নই, সবাই মনে করছি যে আসলে মেগা সিটির প্রাণ হচ্ছে গণপরিবহন। গণপরিবহন ছাড়া আসলে এই মেগা সিটিগুলো আর বাঁচবে না, স্থবির হয়ে যাবে। আবার শুধু নগর গণপরিবহন দিয়েই যে আসলে এই মেগা সিটিকে সচল রাখা যাবে সেটা নয়। কারণটা হচ্ছে আমরা যেটাকে থিওরিটিক্যালি বলি যে একটা এমআরটি প্রতি ঘন্টায় 60,000 লোক আনতে পারে। এই 60,000 লোককে নিয়ে যদি মতিঝিল ছেড়ে দেওয়া হয় এবং এই 60,000 প্রত্যেকজন যদি 1 কিলোমিটার করে নানা জায়গায় যেতে চান, তাহলে পুরো জায়গাটাতে আসলে এই যে ট্রান্সপোর্টেশন নিডটা কী পরিমাণ হবে। আর সবাই যদি 1 কিলোমিটার না গিয়ে থিওরিটিক্যালি বলে হাফ কিলোমিটারের মধ্যেই যার যার কাজ সেরে ফেলতে পারেন, তাহলে কিন্তু পুরো জায়গাটাতে আসলে ট্রান্সপোর্টেশন সিস্টেমের উপর যে চাপটা পড়বে সেই চাপটা অনেক কমানো যাবে। এখন চ্যালেঞ্জটা হচ্ছে এটা, ওই 60,000 লোকের সকল কাজ এই হাফ কিলোমিটার জায়গার মধ্যেই নিয়ে আসা। আসলে এটাই হচ্ছে টিওডি। এখন আপনি ঠিকভাবেই বলেছেন যে আসলে এই জায়গাগুলো তো অলরেডি তৈরি হয়ে আছে, বিল্ট আপ। এখন আমরা এখানে কীভাবে করতে পারি? এখন এখানে দুইভাবে আসলে ইন্টারভেনশনটা হতে পারে। একটা ইন্টারভেনশন কিন্তু মানুষ নিজের থেকেই করছে। আমরা দেখছি যে মেট্রো রেল হওয়ার পরে মিরপুর 12, পল্লবী থেকে শুরু করে সবগুলো জায়গাতে কিন্তু ল্যান্ড ইউজে, হাই রাইজে একটা আমূল পরিবর্তন এসছে। বড় বড় ব্র্যান্ড শপ এসছে, অনেক নতুন ব্যবসা, ওরা মতিঝিল, কারণ বাজার, ইভেন গুলশান ছেড়ে এখানে চলে আসছেন। ফলে আমরা চাই এবং না চাই মানুষের দিক থেকে, বেসরকারি খাত থেকে একটা পরিবর্তন আসছে। এখন চ্যালেঞ্জটা হচ্ছে আসলে রাজুক বা আমরা সরকারি প্রতিষ্ঠান এই পরিবর্তনে গাইড করতে পারছে কিনা। আমি খুবই সাধুবাদ জানাই যে রাজুক আসলে এই চ্যালেঞ্জটাকে গাইড করার জন্য পলিসিটা তৈরি করেছে। এখন পরবর্তী কাজ হচ্ছে সেই পলিসি অনুযায়ী আসলে প্ল্যানটাকে প্রণয়ন করা এবং সেই প্ল্যানটাকে বাস্তবায়ন করা। নিশ্চিতভাবে এই প্ল্যান বাস্তবায়ন করতে গেলে বিভিন্ন স্টেক হোল্ডারদের মধ্যে নানা মত থাকবে, নানা ধরনের তার আপত্তি থাকতে পারে, নানা ধরনের ইস্যুসগুলো উত্থাপন হতে পারে। তবে আমি ধারণা করছি যে ওনাদের যেই পলিসিটার কথা বললেন, সেই পলিসিতে আসলে কিছু না কিছু নিশ্চয়ই আগে থেকেই ওভারকাম করার ব্যবস্থা করা আছে। কিন্তু নতুন যে চ্যালেঞ্জগুলো আসবে, সেই চ্যালেঞ্জগুলোকে আসলে দক্ষতার সাথে হ্যান্ডেল করা এবং তার পরিপ্রেক্ষিতে প্ল্যানটাকে প্রণয়ন করার জন্য যে সদিচ্ছার ক্ষেত্রে প্রশাসনিক সদিচ্ছা যেরকম দরকার,
আসলে রাজনৈতিক সদিচ্ছাও দরকার আছে। এই দুটো মিলিয়েই আসলে করতে হবে, তা না হলে আসলে এই শহরটাকে, যে কোনো মেগা সিটিকে আমরা আসলে বাঁচাতে পারবো না। আর আমরা যেহেতু আসলে এমআরটি বা বিআরটি যুগে প্রবেশ করেই ফেলেছি, এইগুলোকে আসলে ইন ফিউচার রানিং এবং এফিশিয়েন্টলি রানিং, তার চাইতে যদি বলি আসলে আমরা সাস্টেনেবলি রানিং বলতে আমি বোঝাচ্ছি যে আসলে যথেষ্ট পরিমাণ যাত্রী যেন ওনারা এই পরিবহনগুলো পায়, সেটা নিশ্চিত করতে গেলেও আমাদের টিওডি থাকে। আমি এই পর্যায়ে জানতে চাচ্ছি যে আমাদের দেশের মতো এ ধরনের একটা পরিস্থিতিতে টিওডির যে সমস্ত গাইডলাইন্সগুলি এখানে সন্নিবেশ করা হয়েছে গ্যাজেটে, সেগুলো বাস্তবায়ন করা কতটুকু মানে চ্যালেঞ্জের মধ্যে পড়তে পারে? সেখানে টিওডির কিছু গাইডলাইন দেওয়া আছে, সেটাকে বাস্তবায়ন করাটা কি সম্ভব, আপনার কি মনে হয়? ধন্যবাদ। আসলে বাস্তবায়ন করা সম্ভব কিনা প্রশ্নটাকে আমি এভাবে না দেখে বাস্তবায়ন কিভাবে করতে পারি প্রশ্নটা যদি এইভাবে চিন্তা করি, তাহলে শুরুতেই বলেছি একটি হলো প্রশাসনিক সদিচ্ছা প্রয়োজন, আরেকটা হলো রাজনৈতিক সদিচ্ছা প্রয়োজন। এখন সদিচ্ছা তো প্রয়োগ কিভাবে করব? তাহলে হতে পারে যে আসলে বেসরকারি খাতে বা আমাদের প্রান্তিক মানুষ সবাই মিলে যেভাবে ডেভেলপমেন্টটা করেছে, এই ডেভেলপমেন্টটা কিন্তু স্থায়ী কিছু না, এটা কিন্তু চলমান। এই প্রত্যেকটা ডেভেলপমেন্ট 5-7 বছর 10 বছর পরে ধীরে ধীরে পরিবর্তন হচ্ছে। আর একটা জিনিস মাথায় রাখতে হবে, টিওডি আমি গাইডলাইন আজকে বাস্তবায়ন করলাম, 2 বছর পরে একটা ইনফ্রাস্ট্রাকচার প্রজেক্ট না, যে এটা কিন্তু 2 বছর পরে ঠিক এক্সাক্ট টিওডি হয়ে যাবে। এই টিওডিটা বাস্তবায়নের জন্য আমাদের স্বল্প, মধ্য এবং দীর্ঘমেয়াদী এই মানে আমাদের গাইডলাইনগুলো, টার্গেটগুলো ঠিক করতে হবে। স্বল্প মেয়াদে আমার যেখানে ফাঁকা জায়গা আছে, যেখানে আসলে ওপেন স্পেস আছে বা গ্রিনফিল্ড আছে, সেই ডেভেলপমেন্টগুলো যেতে হবে, মধ্যমেয়াদী করতে হবে। এবং এই দীর্ঘমেয়াদী যেতে যেতে কিন্তু ইতিমধ্যেই নির্মিত যেসব ভবনগুলো আছে, সেগুলো কিন্তু আবার সংস্কারের বা ভেঙে নতুনভাবে করার প্রয়োজন হতে পারে। অথবা সেখানে নতুন যখন ইনভেস্টমেন্ট আসবে, তখন ওনারাই কিন্তু রাজুকের কাছে আসবেন যে আমরা প্ল্যান 5টা অনুমোদন চাই, ভিন্নভাবে করতে চাই। তখন যদি রাজুকের মাথায় সেই টিওডির কনসেপ্টটা থাকে এবং ওনারা যদি বলেন যে না, আপনি 4 তলা চাচ্ছেন, 10 তলা চাচ্ছেন, 10 তলা না করে আপনাকে আমি টিওডি কনসেপ্টে 20 তলা দিব, কিন্তু আপনাকে এই গাইডলাইনগুলো মানতে হবে, এই শর্তগুলো মানতে হবে। ফলে এই শর্তগুলো কি হবে, রাজুকের প্রিপারেশনে কিন্তু এখন সেইগুলো আসতে হবে। আর রাজুকের যে পলিসিটা আছে, সেই পলিসিটাকে আসলে ডিজাইনে ট্রান্সলেট করতে হবে, প্ল্যানে ট্রান্সলেট করতে। এটা করে যখন আমরা আসলে কাজ করা শুরু করব, স্বল্প মেয়াদে আসলেই হতে পারে কেউ না চাইতে পারেন, কিন্তু মধ্য এবং দীর্ঘমেয়াদে আমরা কি চাই, কেন চাই, সেটা যদি আমাদের কাছে স্পষ্ট থাকে এবং আমাদের রাজুকের যারা পরিচালক, যারা সরকারের তরফ থেকে আছেন, তাদেরকে যদি আমরা মানে এটা বোঝাতে পারি, এবং তার চাইতে বড় ব্যাপার বেসরকারি খাত, বিশেষ করে বিজনেস কমিউনিটি, ওনাদেরকে আসলে এর সুফলটা যদি বোঝাতে পারি। টিওডি হলে তো আসলে আমার কানেক্টিভিটি বাড়বে, কানেক্টিভিটি বাড়লে আমার সহ-আলোচক ইতিমধ্যেই বলেছেন, ওখানে আসলে ল্যান্ড ভ্যালু বাড়বে, ওখানকার লিভেবিলিটি বাড়বে। তাহলে এটা করলে অনেক বিজনেস ভ্যালুও বেড়ে যাবে। ফলে এই যে বাড়তি আয় বা বাড়তি এমপ্লয়মেন্টের যে বিষয়গুলি এটা যদি বেসরকারি খাতকে আমরা জানাতে পারি, তাহলে কিন্তু ওনারা সহজভাবে নিতে পারবে। রাইট। মাহফুজ, আপনার কাছে আবার ফেরত আসি। আমরা উত্তরায়, যেটা উত্তরা সেন্টার স্টেশন, সেটাকে আমরা বলছি গ্রিনফিল্ড, কারণ এখানে এখনও তেমন কোনো স্থাপনা নির্মিত হয়নি, বিধায় একটা সুযোগ রয়েছে টিওডির গাইডলাইনগুলি বাস্তবায়ন করা। আমি যদি ব্রাউনফিল্ড রয়েছে, যেটাকে আমরা বলে থাকি যে খালি জায়গা নেই, গাবতলীকে আপনারা ব্রাউনফিল্ড হিসেবে ডিক্লেয়ার করেছেন, তো সেই ক্ষেত্রে এই গাবতলী স্টেশনই আন্তঃমন্ত্রণালয়ের একটা সমন্বয় খুব জরুরি দরকার। সেখানে ব্যক্তিগত সম্পত্তি রয়েছে, এখানে একটা বড় বাস টার্মিনাল রয়েছে, এগুলি সমন্বয় করে এই ব্রাউনফিল্ডের এই অংশটুকু কীভাবে টিওডি ম্যানেজ করছে? আসলে গ্রিনফিল্ডে কিছু চ্যালেঞ্জ থাকলেও এটা বাস্তবায়ন করাটা সহজ। কঠিন হচ্ছে যেখানে অলরেডি ডেভেলপমেন্ট হয়ে গেছে। তো আমরা যখন টিওডি গাইডলাইন নিয়ে কাজ করছিলাম, এই জায়গাগুলোও আমরা দেখেছি, স্টেশনগুলোরও ন্যাচারাল ডেভেলপমেন্ট প্যাটার্ন, এই বিষয়গুলো দেখা হয়েছে। এবং এখানে কিভাবে ইন্টারভিন করা যায়, এমনও স্টেশন আছে, গাবতলীর কথাই বলছিলেন, গাবতলীর উত্তর সাইডে যদি আমরা দেখি, এখানে আসলে হাঁটার রাস্তাটুকুও নেই, অনেক জায়গায় 2-3 ফিট রাস্তার পাশেও বিল্ডিং আছে, এরকম জায়গা আছে। তো এই জায়গাগুলিকে আমাদের আসলে অন্যভাবে যেতে হবে ইমপ্রুভমেন্টের। অবশ্যই এখানে আমাদের সরকারের পক্ষ থেকে ইন্টারভেনশন শুরু করতে হবে, প্রাইভেট সেক্টরও ইন্টারভিন করবে যখন আমরা এটার সুফলটা তাদেরকে বলবো। তো এই জায়গাগুলিতে আমরা তখনই কাজ করতে পারবো, এবং এইটার জন্য আমরা যে পলিসির কথা বলেছি সেটা হচ্ছে আরবান রিডেভেলপমেন্ট, এবং যদি কিছু স্পেস থাকে সেখানে আমরা রিঅ্যাডজাস্টমেন্টে যেতে পারি।
এটা কি যে যে জায়গাটা আছে এখানে হয়তো ঘিঞ্জি, ওই যে বললাম যে হাঁটার জায়গাটুকুও নেই। তো সেখানে ফিডার বাস বা অন্য কিছু ঢুকানো তো অনেক কঠিন। তো এই জায়গাগুলির জন্য আমরা যেটা করেছি, আলাদা করে আমরা তো আইনে কিছু বিষয় ইনক্লুড করেছি, আমরা বিধির কাজ করছি। এর পাশাপাশি আমরা ডিটেল এরিয়া প্ল্যানেরও কিছু সংশোধন হলো আমাদের গত বছর 25 সালে। তো এই জায়গাগুলিতে আমরা বলেছি যে আমরা এমনিতে হয়তো পুরো শহরের এমনি সাইট অ্যান্ড সার্ভিস করে যদি ডেভেলপমেন্ট করে সেক্ষেত্রে হয়তো ডেনসিটি 250 হলে এর বেশি আমরা ক্রস করতে দিব না। কিন্তু যদি কেউ রিডেভেলপমেন্ট প্রজেক্টে আসে, সরকার হলে 300 এবং ব্যক্তি পর্যায়ে যদি আসে 350 পর্যন্ত আমরা ডেনসিটি অ্যালাউ করছি পারে করে। আমি ডক্টর মুসলিউদ্দিন আপনার কাছ থেকে জানতে চাই যে বিশেষ করে টিওডির আওতায় যে সমস্ত অঞ্চলগুলি পড়েছে বা যে সমস্ত যারা ব্যক্তিগত সম্পত্তি পড়েছে, সেখানে স্বাভাবিক কারণেই কিছু বিষয় আছে। একটা হচ্ছে যে রাজুকের বিধিমালা, আরেকটা রয়েছে টিওডির গাইডলাইন্স, এবং একই সাথে রয়েছে ডিটেল এরিয়া প্ল্যান। এই তিনটাকে যদি আমরা সমন্বয় করি, সেখানে আপনার পেশাজীবী প্রতিষ্ঠান থেকে কোনো চ্যালেঞ্জেস পান কিনা? বাংলাদেশের পরিকল্পনাবিদদের পেশাজীবী সংগঠন বাংলাদেশ ইনস্টিটিউট অফ প্ল্যানার্সের পক্ষ থেকে আমরা রাজুককে ডিটেল এরিয়া প্ল্যান প্রণয়নের জন্য এবং এটাতে নতুন নতুন কনসেপ্ট সংযোজনের জন্য আমরা সবসময় সাধুবাদ জানিয়েছি এবং এখনও পর্যন্ত সাধুবাদ জানাই এবং আরও বেশি সাধুবাদ জানাই আজকে এই প্রোগ্রামের মাধ্যমে এই টিএডি যে নীতিমালাটা সেটাকে ওনারা সম্পন্ন করেছেন। কিন্তু মাঝে মধ্যে আমরা পেশাজীবী হিসেবে খেয়াল করি কি, এই যে ভালো ভালো কাজগুলোকে রাজুক বা সরকারের পক্ষ থেকে আসলে অনেক সময় ধরে রাখা কঠিন হয়ে যায়। এই জায়গাতে আমি বারবার জোর দিচ্ছিলাম, রাজুকের পক্ষ থেকে, সরকারের পক্ষ থেকে শুধু ভালো পরিকল্পনা করলেই হবে না, পরিকল্পনার প্রতি যে কমিটমেন্ট সেটাকে ঠিক রেখে সেই পরিকল্পনা বাস্তবায়নের দিকেও আসলে খুবই ফার্ম একটা কমিটমেন্ট শো করতে হবে। এই জায়গায় কখনো কখনো ঘাটতি হয়ে যায়। আমরা বুঝি হয়তো বা নানা ধরনের স্টেক হোল্ডারদের ইস্যুস থাকে, চাপ থাকে, কিন্তু শহরটা যদি ভালো হয় তাহলে তো আমাদের সবারই লাভ, এবং সবচেয়ে বেশি লাভ আমাদের নতুন প্রজন্মের, নতুন শিশুদের। ফলে নতুন প্রজন্মের জন্য আমাদের ভবিষ্যৎকে লক্ষ্য রেখে, এবং আপনি শুরুতেই বলেছেন যে আমরা যদি আধুনিক ঢাকা শহর করতে চাই, সেই টার্গেটটিকে মাথায় রেখে আসলে আমাদের এই যে নতুন কনসেপ্টে আমরা যে লিভেবল ঢাকা, সাস্টেনেবল ঢাকা এবং একটা চলমান ঢাকার কথা বলছি, সবার জন্য ঢাকার কথা বলছি, স্বাস্থ্যকর ঢাকার কথা বলছি, সবুজ ঢাকার কথা বলছি, এগুলো যদি আসলে আমরা সত্যিকার মিন করি তাহলে কমিটমেন্টটা কিন্তু আমাদের রাখতেই হবে। ডক্টর মুসলিউদ্দিন সাহেবের কথা সূত্র ধরে আপনার কাছ থেকে জানতে চাই যে কিছু ইনসেন্টিভের কথা উনি বলেছেন এবং বেশ কিছু বিষয় বলেছেন বাস্তবায়নের ক্ষেত্রে কী কী পদক্ষেপ নেবে। আপনি রাজুকের নগর পরিকল্পনাবিদ হিসাবে এবং প্রকল্প পরিচালক হিসাবে এই বিষয়ে আপনার বিস্তর স্টাডি রয়েছে। আমরা জনগণকে বোঝানোর জন্য বা এ ধরনের ইনসেন্টিভের বিষয়গুলি সচেতনতামূলক কোনো বিষয়ে আমরা উদ্যোগ নিয়েছি কিনা, কোনো পদক্ষেপ নিয়েছি কিনা, টিওডির আওতায় যারা যারা আছেন সংশ্লিষ্ট তাদেরকে আমরা কীভাবে এই মেসেজটা পাঠাচ্ছি? যেহেতু এটা রাজুক কখনোই একা করতে পারবে না কাজগুলো, কারণ আমাদের এখানে মেট্রো রেল কোম্পানি তো আছেনই, এর সাথে আমাদের মূল সার্ভিস প্রোভাইডার হচ্ছে 2 সিটি কর্পোরেশন। এর সাথে সাথে বাসের জন্য আমাদের বিআরটিএ আছে, ফিডার বাস একটা ইম্পর্টেন্ট কম্পোনেন্ট। আমাদের ট্রাফিক ম্যানেজমেন্ট করে মেট্রোপলিটন পুলিশ। সুতরাং শুরু থেকে আমরা চেষ্টা করেছিলাম যে অ্যাটলিস্ট সরকারি যে সংস্থাগুলো ডিরেক্টলি এর সাথে ইনভলভ, তাদের সবাইকে সাথে নিয়েই ওয়ার্কিং গ্রুপে কাজ করা। এবং এই কাজটা করতে গিয়ে ছোটোখাটো 2-1টা সফলতাও আছে। আমি বলবো যে আমাদের প্রথম যখন মেট্রো রান করে এর সাথে সাথেই কিন্তু ফিডার বাসও চালু হয়েছিল টঙ্গী পর্যন্ত, উত্তরা থেকে, এবং এদিকে আগারগাঁও থেকে মতিঝিল পর্যন্ত। এটা একটা কারণ হচ্ছে যে এটা যে জরুরি, আমার যে বাকি মাইলেজটা দিতে হবে, এইটা আমরা যে 2 সংস্থার সাথে কাজ করেছি, মেট্রো রেল এবং বিআরটিএ, বিআরটিসি, তারা বুঝতে পেরেছিলেন এবং তাদের মধ্যে আগেই কিন্তু একটা এমওইউ সাইন হয়েছিল। সুতরাং একদম চট করে মানুষকে এরকম পরিস্থিতিতে পড়তে হয়নি যে আমি মেট্রো থেকে নেমে কিসে যাব। এর সাথে সাথে কি করছি আমরা বলছি যে আমি প্রাইভেট কারকে ডিসকারেজ করছি, পার্কিংয়ে কিছু ক্যাপ তৈরি করছি। তো এই জিনিসগুলো আমাদের শহর যেহেতু
রোড ট্রান্সপোর্টকে বেশি গুরুত্ব দিয়ে সবসময় কাজ করা হয়। 2009 সালে আমাদের প্রথম ট্রান্সপোর্ট স্টাডি হয়েছিল ডিআইটিএস। সেখানে হাঁটার পার্সেন্টেজ ছিল 17% টোটাল ট্রিপের। এটা এখন 2023 সালে 37%, এবং হচ্ছে যে 2041 সালে তাদের যে প্রজেকশন সেখানে সেটা হবে 39%। অর্থাৎ শহরের প্রায় অর্ধেকের কাছাকাছি ট্রিপ আপনার হাঁটা পথে হচ্ছে। এবং আমাদের যদি আমরা আর্থসামাজিক অবস্থাও চিন্তা করি তাহলে এটা আসলে হাঁটা ছাড়া বিকল্প নেই, নাগরিক আমরা এবং বুঝতে পেরেছি। এটা- আমরা মাসলুদ্দিন আপনার কাছ থেকে জানতে চাই যে মাল্টি হাব, যেটা আপনি বিআরটি উচ্চারণ করেছেন, সেখানে মেট্রো রেল রয়েছে, এলিভেটেড এক্সপ্রেসওয়ে রয়েছে, এবং আমরা যদি বলে থাকি গাবতলী স্টেশনে অনেকগুলি মেট্রোর কিন্তু কানেক্টিভিটি রয়েছে। টোটাল যে সামগ্রিক নেটওয়ার্কিং, এই বিষয়ে আপনার কোনো চ্যালেঞ্জেস আছে বলে মনে হয় কিনা? টিওডি ক্ষেত্র কিছু কিছু জায়গায় আমাদের টিওডিটা এই যে মাল্টিমডাল হাব এই কনসেপ্টেই করতে হবে, এবং বাস্তবায়নের জন্য ল্যান্ড রিঅ্যাডজাস্টমেন্ট এটার দরকার পড়তে পারে, আরবান রিজেনারেশনের প্রয়োজন পড়তে পারে। কিন্তু যেই জায়গাটা খুব দরকার, আমরা দুটো কাজ যেন একসাথে সুফল পেতে পারি। MRT-6 ক্ষেত্রে যেটা হয়েছে, MRT-6 চালু হয়ে গিয়েছে, আমরা এখনও পর্যন্ত টিওডি স্টেশনগুলো মানে টিওডি ভিত্তিক ডেভেলপমেন্ট হয় নাই। বুঝতে পারলাম আমরা মাত্র শুরু করেছি, কিন্তু পরের যে MRT-1 কাজ শুরু হচ্ছে, 5 কাজ শুরু হচ্ছে, BRT কাজগুলো শুরু হচ্ছে, এইভাবে কিন্তু প্ল্যান করাটা খুবই জরুরি। যেই দিন MRT-1 চালু হবে, সেই দিন MRT-1 যে স্টেশনগুলোতে টিওডি হবে, অ্যাটলিস্ট ওটার জন্য টিওডির যে প্ল্যানটা যেন আমাদের রেডি হয়। বুঝতে পারছি। ওই দিন থেকে লোকজন যখন প্ল্যান অনুমোদন করতে আসবে, রাজুক যেন সেই প্ল্যান দেখে অনুমোদন দেয়, সেটা কিন্তু রেডি। ধন্যবাদ জানাচ্ছি। আমরা অনুষ্ঠানের শেষ পর্যায়ে চলে আছি। তার মানে আমাদের যে সরকারি প্রতিষ্ঠানগুলি রয়েছে সেগুলোর সমন্বয়ের কিছু কিছু জায়গায় হয়তো বা ঘাটতি রয়েছে, সেটা সমন্বয় করে নিতে হবে। আমরা অনুষ্ঠানের শেষ পর্যায়ে চলে আছি। আমি ধন্যবাদ জানাতে চাই রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষের নগর পরিকল্পনাবিদ মাহফুজা আক্তার এবং একই সাথে বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের নগর ও অঞ্চল বিভাগের অধ্যাপক জনাব ডক্টর মসলিউদ্দিন হাসান। আপনাকে অসংখ্য ধন্যবাদ জানাব। সুপ্রিয় দর্শক, আমরা দুজন অতিথির কাছ থেকে অনেক অনেক মূল্যবান তথ্য পেলাম। ট্রানজিট ওরিয়েন্টেড ডেভেলপমেন্ট টিইউডি শুধুমাত্র একটা প্রকল্প নয়, এটি হচ্ছে আগামীর বা ভবিষ্যতের ঢাকাকে বাঁচিয়ে রাখার একটি সমাধান। একটি পরিকল্পিত নগরী গড়ে তোলে টিইউডির যে সমস্ত গাইডলাইন্সগুলি রয়েছে সেটার যথাযথ বাস্তবায়নের মাধ্যমেই শুধুমাত্র আমরা পারব আমাদের পরবর্তী প্রজন্মকে একটি পরিকল্পিত ঢাকা উপহার দিতে। আজকে এখানেই শেষ করছি, আমন্ত্রণ জানাচ্ছি আগামী পর্ব দেখার। সেই পর্যন্ত আমাদের সাথে থাকুন। চ্যানেল আইয়ের ধারাবাহিক আয়োজন রাজু কর্তৃক নিবেদিত আজ এবং আগামী রাজধানী ঢাকা অনুষ্ঠান এখানেই শেষ করছি। আল্লাহ হাফেজ।